একটি প্রাইভেট কোম্পানিও কি কনস্টিটিউশনের চোখে গভর্নমেন্ট হয়ে যেতে পারে? আর যদি পারে, তাহলে তার বিরুদ্ধে ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘনেরও অভিযোগ করা যাবে কি? ধরুন, গভর্নমেন্ট সরাসরি একটি কলেজ চালায় না। কলেজটি একটি সোসাইটি পরিচালনা করে, কিন্তু তার প্রায় সমস্ত অর্থ গভর্নমেন্ট দেয়। ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণও করে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গভর্নমেন্টের অনুমতি ছাড়া নেওয়া যায় না। শুধু প্রাইভেট সোসাইটি লেখা থাকলেই কি সেটি সাংবিধানিক দায়িত্ব এড়িয়ে যেতে পারবে? এখানেই বেশিরভাগ মানুষ ভুলটি করে। আর্টিকেল 12 স্টেট বলতে শুধু সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট বোঝায় না। এর মধ্যে পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, লোকাল অথরিটিস যেমন মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত এবং কিছু আদার্স অথরিটিসও অন্তর্ভুক্ত থাকে। আর এখানেই আসল অ্যান্সার। বিশেষ পরিস্থিতিতে গভর্নমেন্ট এর ইনস্ট্রুমেন্টারি বা এজেন্সি হিসেবে কাজ করা কোনো কর্পোরেশন, সোসাইটি কিংবা ইনস্টিটিউশন আর্টিকেল 12 এর স্টেট হতে পারে। সুপ্রিম কোর্টের অজয় হাসিয়া কেস অনুযায়ী শুধু সংস্থার নাম বা লিগাল ফর্ম দেখা যথেষ্ট নয়। গভর্নমেন্ট ফান্ডিং, গভীর অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পাবলিক ফাংশন এবং গভর্নমেন্ট ডিপার্টমেন্টের কাজ সেই সংস্থাকে দেওয়া হয়েছে কিনা, এই বিষয়গুলো একসঙ্গে বিচার করা হয়। কোনো একটি লক্ষণই সব ক্ষেত্রে চূড়ান্ত নয়। তবে প্রত্যেক প্রাইভেট কোম্পানি স্টেট, আর আর্টিকেল 12 স্টেট না হলেও কোনো প্রাইভেট বডি যদি পাবলিক ডিউটি পালন করে, নির্দিষ্ট ক্ষেত্রে হাইকোর্ট আর্টিকেল 226 এর অধীনে রিট জারি করতে পারে। অর্থাৎ কনস্টিটিউশন শুধু গভর্নমেন্টের নাম দেখে না, আসল ক্ষমতা ও কাজ কার হাতে সেটাও দেখে। পরের ভিডিওতে জানাবো আর্টিকেল 13 এর কনস্টিটিউশনের বিরুদ্ধে আইন কি কার্যকর করে দিতে পারে। এরকম আরো লিগাল টিপস এবং লিগাল নিউজ দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবে।